দর্শক শুনছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আশকারায় ব্যাংক দখল, লুটপাট আর অর্থ পাচারে আরেক খলনায়ক এস আলম গ্রুপ। প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকসহ দেশের 7টি ব্যাংক দখলে নেয় চট্টগ্রাম ভিত্তিক বাণিজ্যিক গোষ্ঠীটি। ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাটের পাশাপাশি সিঙ্গাপুরে 1 লাখ কোটি টাকার বেশি পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। আর্থিক খাত ধ্বংসকারী এস আলম গ্রুপের এসব কেলেঙ্কারির চুম্বক অংশ তুলে ধরেছেন সেলিম মালিক। 2017 সালের 5 জানুয়ারি দেশের ব্যাংক খাতের অবিস্মরণীয় দিন। দ্য ইকোনমিস্টের অনুসন্ধানে এদিন সামরিক গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা তৎকালীন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালককে ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনা সদরে তুলে আনেন, বাধ্য করেন পদত্যাগ করতে। এর কয়েক ঘন্টা পরে সভা ডেকে এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় ও গ্রাহকের বিশ্বস্ত ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের বিনিয়োগ 10,414 কোটি টাকা। আইন অনুযায়ী দেশের সব শাখা মিলিয়ে গ্রুপটি ঋণ নিতে পারবে সর্বোচ্চ 2,500 কোটি টাকার কিছু বেশি। কিন্তু গত 7.5 বছরে ইসলামী ব্যাংকে হরিলুটের আখড়ায় পরিণত করে এস আলম গ্রুপ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের এক খাতুনগঞ্জ শাখাতেই এস আলমের ঋণ 67,000 কোটি টাকা। 1,562 কোটি টাকা ফান্ডেড ঋণ নেওয়ার অনুমতি থাকলেও গ্রুপটি তুলে নেয় 22,000 কোটি। আইন ভেঙে 1,042 কোটি টাকা নন ফান্ডেড ঋণ সীমার বিপরীতে লুট করে 45,000 কোটি টাকা। এছাড়া এস আলম গ্রুপের কোম্পানিগুলো চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকার বিভিন্ন শাখা মিলিয়ে আরও ঋণ নেয় 36,680 কোটি টাকা। 2017 সালে ইসলামী ব্যাংক দখলের প্রায় 9 মাসের মাথায় একই কায়দায় সোশ্যাল ইসলামী ব্যাংকের দখলও নেয় এস আলম গ্রুপ। ওই সময় ব্যাংকটির বিতরণ করা মোট ঋণ ছিল প্রায় 20,000 কোটি টাকা, যা এখন বেড়ে হয়েছে প্রায় 35,000 কোটি। নতুন 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার বড় অংশই তুলে নেয় এস আলম গ্রুপ ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এভাবে নানা কৌশলে আরো 5টি ইসলামিক ধারার ব্যাংক নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। লুটপাটের ফাঁদে পড়ে যেগুলো এখন পরিচালন অর্থের ঘাটতিতে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি প্রায় 8,500 কোটি টাকা, ইসলামী ব্যাংকে 7,128 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 4,243 কোটি, ইউনিয়ন ব্যাংকের ঘাটতি প্রায় 3,000 কোটি। এছাড়া গ্লোবাল ইসলামী ও কমার্স ব্যাংকের ঘাটতি 1,038 কোটি টাকা। শেখ হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে কেন্দ্র ব্যাংকের নাকের ডগায় বসে এস আলম গ্রুপ কেবল একের পর এক ব্যাংক খালি করেই ক্ষান্ত হয়নি, এর বড় একটি অংশ পাচার করেছে বিদেশে। গণমাধ্যমের তথ্যে গত 1 দশকে সিঙ্গাপুরে অন্তত 2টি হোটেল, 2টি বাড়ি, একটি বাণিজ্যিক স্পেস সহ বেশ কিছু সম্পদ কিনেছে, যার আর্থিক মূল্য প্রায় $1 বিলিয়ন বা 1 লাখ কোটি টাকার বেশি। অবৈধ উপায়ে এত সম্পদ উপার্জন করেও শেষ পর্যন্ত রক্ষা হচ্ছে না এস আলম গ্রুপের। বিভিন্ন সূত্র মতে ইসলামিক ব্যাংক সহ এই গোষ্ঠীর প্রায় সবগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেলিম মালিক, RTV, ঢাকা। 14 দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষার্থী ইমন হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা ইমন গত 4 আগস্ট মির্জাপুরের গোড়াই এলাকায় পুলিশের গুলিতে আহত হন। তার বুকে লাগা বুলেট পিঠ দিয়ে বের হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেও গুলিবিদ্ধ ইমন ও সহপাঠীদের নির্যাতন করে পুলিশ। এই ঘটনায় বিচার নয়, সন্তানকে ফেরত চান মা। AR বাদলের রিপোর্টে বিস্তারিত। এ কান্না বুলেটের আঘাতে সন্তান হারানো ইমনের মায়ের। অবুঝ মা জীবিত ফিরে চান সন্তানকে। আমার বাবা আমার পরিবার ভালো, আমার বাবা টিউশনি করে। ঢাকা মেডিকেলের ICUতে চিকিৎসাধীন অবস্থায় হানাহানির পৃথিবীকে ধিক্কার জানিয়ে চিরবিদায় নেন ইমন হাসান। বাবা মারা গেছেন ছোটবেলায়। ইমনের মা রিনা বেগম অন্যের বাসায় কাজ করা আয় দিয়ে 4 সন্তান নিয়ে সংসার চালান। হত্যার শিকার ছেলে ইমন পড়ালেখার পাশাপাশি টিউশনি করত। মায়ের স্বপ্ন ছিল ছেলে প্রতিষ্ঠিত হয়ে সংসারের হাল ধরবে, কিন্তু পুলিশের গুলি সব শেষ করে দিয়েছে। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা। বোবা কান্না ছাড়া আর যেন অবশিষ্ট কিছুই নেই। কে ফিরিয়ে দিবে তার বুকের ধন ইমনকে? আমার বাবা যেন আমার বুকে ফিরাবে, আমি এটাই চাই, আর আমার কিছুই নাই মনে হয়। আমি বাবা চাই। 4 আগস্ট রবিবার শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভে উত্তাল টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকা।
মিছিলের সামনের সারিতে ছিলেন শিক্ষার্থী ইমন হাসান ও তার সহপাঠীরা। বেলা 2:30টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। পুলিশের ছোড়া বুলেট ইমনের বুক এফোর ওপর করে বেরিয়ে যায়। ইমনের বন্ধুর অভিযোগ, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথে আন্দোলনকারী জানার পর ইমন সহ সঙ্গে থাকা সবাইকে বেধড়ক পেটায় পুলিশ। চালককে নির্যাতনের পাশাপাশি ইমনের গুলি লাগার ক্ষতস্থানে আঘাত করে পুলিশ সদস্যরা। তাদেরকে গাড়ি থেকে নামায় এরা যেমন দেখছে ইমনের গুলি লাগছে, গুলিবিদ্ধ দেখে পুলিশে নামায়া ইমনকে আবার গুড়ের লাঠি দিয়ে আবার ওইখানে মারছে যে তোরা সন্ত্রাস, তোরা পুলিশের গায়ে হামলা করতে আসছে। পর নামার পর যে ড্রাইভার ছিল গাড়ির ড্রাইভারকে নামায়া তাকে উলঙ্গ করাইয়া তাকে মারছে, তাকে কানে ধরে রাখছিল। ওর পাশে দাঁড়ানোর মতো ওইরকম কেউ নেই। তাই আমি অনুরোধ করবো আশেপাশে যারা আছেন গণ্যমান্য ব্যক্তি এবং বড় ভাবে যারা আছেন তারা ইমনের ফ্যামিলির দিকে একটু তাকাবেন, ইমনের ফ্যামিলির দিকে একটু সহযোগিতা করবেন। গুলি চালানো ঘাতক পুলিশ সদস্য সহ হুকুমদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্র জনতা। পাশাপাশি সরকার ও বিত্তবানদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান তাদের। আর বাদল, RTV, ঢাকা। নিহত ইমনের দাফন সম্পন্ন হয়েছে। গেল রাত 9টায় টাঙ্গাইলে গোপালপুর নলিন হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, কেন্দ্রীয় যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। গত 4 আগস্ট টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইয়ে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয় ইমন। পরিবারের দিকে আপনারা খেয়াল রাখবেন। আমি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান। এদিকে একটি বুলেটি তছনছ করে দিয়েছে একটি পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল 19 জুলাই রাজধানী মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হওয়ার 10 দিন পর মারা যান পটুয়াখালী জসিমউদ্দিন হাওলাদার। ড্রাইভারের চাকরি করে মা, বাবা, স্ত্রী ও 3 সন্তানের সংসার চালাতেন। তার মৃত্যুতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিন প্রতিবেদন, জানাচ্ছেন জুবায়ের রাজিন। 19 জুলাই শুক্রবার ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল ঢাকার মোহাম্মদপুর এলাকা। ওই সময় ধানমন্ডি বাসা থেকে মোহাম্মদপুরের গ্যারেজে রাখা গাড়ি দেখতে আসেন চালক জসিমউদ্দিন হাওলাদার। এক পর্যায়ে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয় মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে। সেখানে 10 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিরবিদায় নেন তিনি। নিহত জসিমের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। পরিবার নিয়ে থাকতেন রাজধানী ঢাকাতে। একটি বেসরকারি সংস্থায় ড্রাইভারের চাকরি করতেন তিনি। অভাব অনটনে বেড়ে ওঠা জসিমের আয়েই চলত মা, বাবা, স্ত্রী, 9 মাসের ছেলে ও 2 মেয়ে সহ 7 জনের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। পুরো ফ্যামিলি আমরা তার ইনকাম দিয়ে চলতে, এখন আমার ইনকাম বলতে কিছু নাই। এখন আমার সংসার কিভাবে চলবে আর আল্লাহ পাকই জানে। আমার বাবার স্বপ্ন ছিল আমাদের 3 ভাই বোনকে নিয়ে আমাদেরকে বড় করবে, তারপর আমাদের নিজের পায়ে দাঁড় করাইয়ে দেবে। আমার বাবার তো স্বপ্নগুলো হলো না। আমি চাই যে সরকার যেন আমাদের সাথে যেন থাকে। তারা কিভাবে কি করবে কি না করবে এটা তো আমি কিছু কইতে পারবো না। আমি তো পুরো মানুষ, আমি চালাইতেও পারবো না। এই মাইগুলো কি খাইবে, কি হবে, কোনভাবে কি করবে, এই আপনারা সহযোগিতা করবেন। আর্থিক সহায়তা নিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এলাকাবাসী। একটু পাশে দাঁড়ায় সরকার এই ফ্যামিলিটার। হয়তো বা বাচ্চা একটা বড় আছে, এই ইন্টার পড়তে আছে, ওর ইন্টার শেষ হইলে যদি সরকারিভাবে কোনো একটা চাকরি চুকরি পায় তবে এই ফ্যামিলিটা আসলে টিকতে পারবে, নয়তো ভাসমান অবস্থায় থাকতে হবে। ছেলেটা গরিব ছিল, এরপর তো উনি তার শ্বশুরই চালাইছে কোনো রকম নাতি নেত, যেভাবেই হোক এক তো খাইছে, 3 তো উপসর হয়েছে। জসিম হত্যার বিচারের পাশাপাশি পরিবারের কোনো সদস্যকে চাকরি দিয়ে পাশে থাকবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জুবায়ের রাজিন, RTV। শেখ হাসিনার সরকারের পতনে ক্ষমতাসীনদের মদতপুষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগের হিড়িক পড়েছে। বাদ যায়নি বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনও। প্রশাসনিকভাবে সর্বোচ্চ স্থান থেকে করেছে নানা অনিয়ম, দুর্নীতি। সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে ক্ষমতাসীনদের বসানো উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। ফলে স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট।
স্বৈরশাসনের পতনের পর ধীরে ধীরে সচল হতে শুরু করেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যার সমাধান ও সংস্কার চেয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হলেও শ্রেণীকক্ষগুলো এখনো ফাঁকা। কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করায় শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করে উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষক। যারা পদত্যাগ করেননি তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি বন্ধ, হলে, রুমে গণরুম, গেস্টরুম প্রথা নির্মূল ও জাকসু নির্বাচন সহ বিভিন্ন দাবি তোলে। তো এমন একটা ক্যাম্পাস চাই যেখানে শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি কোনো প্রকার লেজুরভিত্তিক রাজনীতি থাকবে না। ভিসি প্রভিসি গিয়েছে কিন্তু আমাদের ডিপার্টমেন্ট কিন্তু এখনো স্বৈরাচার মুক্ত নয়। বৈষম্যহীন রাষ্ট্রও চাই এবং একই সাথে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, বৈষম্যহীন ক্যাম্পাস আমরা আসলে চাই। স্বৈরাচারের দোসররা পদত্যাগ ও অব্যাহতি দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জাবির ছাত্র সমন্বয়কদের। হল সংসদ, বিভাগীয় সংসদ এবং জাকসু কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। নিয়োগটা হয়ে যায়, পরবর্তীতে প্রভিসি অন্যান্য প্রশাসনিক পদগুলো সেটা নিয়োগের মাধ্যমে এই বিষয়গুলো একটা সমাধানের দিকে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ সহ নানা জটিল সমস্যার সমাধানে সরকারের সহযোগিতা চায় শিক্ষকরা। যোগ্য ব্যক্তি দ্বারা সেই শূন্যতাটা পূর্ণ হবে এবং আমরা একটা সঠিক দিক নির্দেশনা পাবো এগিয়ে যাবার। আশা করি মাননীয় উপাচার্য যদি নিয়োগ দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে ধরনের সংকট বা যে ধরনের দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা মাননীয় উপাচার্যের কাছে অ্যাড্রেস করতে পারি এবং শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে আশ্বস্ত হবেন। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার সহ মোট ৪৯ জন শিক্ষক পদত্যাগ করায় ব্যাহত হচ্ছে প্রাতিষ্ঠানিক কার্যক্রম। দ্রুত যোগ্য উপাচার্য সহ খালি পদের নিয়োগের দাবি শিক্ষকদের। প্রশাসনিক শূন্যতা আছে, রেজিস্ট্রার মহোদয় পদত্যাগ করেছেন, শূন্যতা আছে। তো আশা করা যায় যে হয়তো সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো খুব শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন যোগ্য ভাইস চ্যান্সেলর নিয়োগ করবেন। এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি সেশন জট কমিয়ে আনা ও অরাজনৈতিক শিক্ষাঙ্গনের পরিবেশ গড়া। রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আর আমরা আমাদের সেশন জট যাতে না থাকে এটা যদি দ্রুত নিরসন করা হয়। ইমরুল কায়েস, RTV। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, জানাবেন বিশ্ববিদ্যালয়ে আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর শিক্ষক ও শিক্ষার্থীরা কি বলছেন চলমান পরিস্থিতি নিয়ে? সাথে এই মুহূর্তে আছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গতকালকে আমরা যেটি দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা তাদের বিভিন্ন দাবিতে, বিশেষ করে যেসব শিক্ষকরা আন্দোলনে যোগদান করেনি বা তাদের প্রতি সম্মতি জানান নেই তাদের পদত্যাগ দাবি করেছেন। আপনি ইতিমধ্যে বলেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য শিক্ষা, রেজিস্ট্রার এবং অন্যান্য কিছু প্রশাসনিক কর্মকর্তা সহ কিছু শিক্ষক ইতিমধ্যে পদত্যাগ করেছেন, যার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসলে প্রশাসনিক কার্যক্রম পুরো স্থবির হয়ে পড়েছে এবং এখানে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও চলে এসেছে। আমরা যেটি দেখেছি যে বিভিন্ন গতকালকে এ নিয়ে বিভিন্ন কর্মসূচিও ছিল শিক্ষার্থীদের এবং আন্দোলনরত শিক্ষার্থীদের। আজকে আমরা যেটি দেখেছি সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু শিক্ষার্থীরা আসছেন এবং কিছু কিছু শিক্ষকরা আসছেন। তবে ক্লাস যেটি হচ্ছে সেটি আমরা যদি বলি যে ক্লাসের সংখ্যা খুব কম এবং অনেক ক্লাসেই শিক্ষার্থীরা ফেরেন নেই। কিছু কিছু শিক্ষার্থী দেখা গেলেও তারা ক্লাসের বাইরে বা করিডোরে অবস্থান করছেন। তাদের কাছ থেকে আমরা যেটি জেনেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতে হবে এবং এর জন্য প্রথমে একজন উপাচার্য নিয়োগ দিতে হবে এবং পাশাপাশি তারা যেটি বলেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরোপুরি যে প্রশাসনিক অবকাঠামোকে সেটিকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে এবং তারা একটি শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ চান, তাদের নিরাপত্তা চান এবং তারা সর্বোপরি শিক্ষা নিয়ে এবং জাহাঙ্গীরনগরের যে বিগত দিনের আন্দোলন ছিল, বিগত দিনের স্বৈরাচারী শিক্ষার্থী এবং শিক্ষক আসবে যেসব শিক্ষার্থী এবং শিক্ষক আসবে তারা যেন সকল শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের জন্য যেটি শান্তিপূর্ণ পরিবেশ সেটি ফিরিয়ে আনবেন এবং তারা বারবার যেটি দাবি জানিয়েছেন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং বিশেষ করে যে উপাচার্য সহ যেসব যারা পদত্যাগ করেছেন তাদের সেসব জায়গায় নতুন নতুন নিয়োগ দিয়ে
শিক্ষার পরিবেশ ফিরে আনার জন্য তারা শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নিকট তারা আহ্বান জানিয়েছেন। তো আমি যেটি বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার পরিবেশ যেটি এখনো ফিরে আসেনি। শিক্ষার্থীদের মধ্যে একটি নিরাপত্তা এবং যেহেতু শিক্ষার পরিবেশ ফিরে আসেননি সেহেতু শিক্ষার্থীরা এখনো ক্লাসে আসেননি এবং অনেক শিক্ষকরাই ক্লাসে ফিরেননি এবং অনেক সাধারণ যে শিক্ষার্থীরা তারা এখনো জাহাঙ্গীরনগরে আসেননি। সব মিলিয়ে আমরা যেটি বলবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখনো শিক্ষার পরিবেশ ফিরে আসেননি, যেহেতু উপাচার্য এখনো এখানে উপাচার্য পদটি শূন্য রয়েছে। তো সাথী তারা যেটি বলেছেন অতি দ্রুত শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা উপাচার্য নিয়োগ দিবেন এবং উপাচার্য নিয়োগের মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর পরিবেশের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবেন বলে তারা দাবি জেনেছেন। সাথী, ধন্যবাদ আপনাকে। ফ্লাইট সার্ভিসে সব চুক্তিভিত্তিক ক্যাবিন ক্রুর চাকরি স্থায়ীকরণ করা সহ 20 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চুক্তিভিত্তিক ক্যাবিন ক্রুরা। গতকাল সকাল থেকে বাংলাদেশ বিমান ক্যাবিন ক্রুর ইউনিয়নের পক্ষ থেকে তারা অনশন করেন। দাবি পূরণ না হলে ফ্লাইট পরিচালনা না করে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দেন তারা। ক্যাবিন ক্রুরা জানান 20 দফা দাবিতে তারা অনশন করছেন। দাবিগুলো নিয়ে 8 আগস্ট বিমানের সাবেক এমডি ও সিইওকে স্মারকলিপি দেন ইউনিয়নের সভাপতি সম্পাদক। এমডিকে ওএসডি করার কারণে তারা পরিচালক কাস্টমার সার্ভিস হায়াত উদ্দৌলা খানকে এই দাবিগুলো জানান। বিমানে বর্তমানে 630 জন ক্যাবিন ক্রুর মধ্যে 390 জনেরই নিয়োগ হয়েছে চুক্তিভিত্তিক। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঝালকাঠি জেলার শতাধিক বেইলি সেতু ও কালভার্ট। ফলে আতঙ্ক নিয়ে চলাচল করে এই সড়কের যানবাহনগুলো। প্রায়ই দুর্ঘটনায় জানমালের ক্ষতি হলেও নামমাত্র সংস্কার করেই দায় সারছে কর্তৃপক্ষ। এবারও সমস্যা সমাধানে আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন রিজওয়ান শরীফ। দেশের দক্ষিণাঞ্চলের নদী খাল বেষ্টিত জেলা ঝালকাঠি। এ জেলার মানুষের চলাচলের সুবিধার্থে প্রায় অর্ধশত বছর আগে নির্মাণ করা হয় বেশ কয়েকটি বেইলি সেতু ও কালভার্ট। প্রতিদিন রাজধানী ঢাকা, বরিশাল, খুলনা, পিরোজপুর, বাগেরহাট সহ বেশ কয়েকটি উপজেলায় অসংখ্য যানবাহন চলাচল করে। এ সড়কের বাসন্ডা সেতু, দাসের বাড়ি সেতু, বেসাইন খান সেতু সহ তারাপাশা ও বাগরি সেতু অধিক ঝুঁকিপূর্ণ। এসব বেইলি সেতুর পাটাতন ভেঙে গেছে। অনেক স্থানে ফাঁকা ও ক্ষয়ে যাওয়ায় যানবাহন চলাচলের সময় দুলে ওঠে। ফলে এসব পুরনো ও সরু সেতু দিয়ে ছোট যানবাহনগুলো কোনো রকমে চলতে পারলেও ভারী যানবাহনগুলো চলছে ঝুঁকি নিয়ে। আমরা যখন যাত্রী নিয়ে যাই ব্রিজটা ধোলে অ্যাঙ্গেল ভাঙ্গেও যায়, মাঝে আমাদের ভয় করে, ভয় লাগে। এটা যে কোনো মুহূর্তে ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে। রিক্সা যাইতে ভয় করে, বাস উঠলে বুঝা জানে ব্রিজ ভাঙ্গে পারবে দমায়। এসব সেতুতে প্রায়ই দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানালেন স্থানীয়রা। আমাদের এই যে ব্রিজটা এত ঝুঁকিপূর্ণ, আমাদের চলাচলের জন্য খুবই অনুপযোগী। 1-1.5 বছর আগে ওই সিটটা ভেঙে গেছিল, পরে আবার এই সিটটা ভেঙে গেছিল, পরে আংশিক সংস্কার করা হয়েছে। বৃষ্টি অনেকগুলো পাত নষ্ট হয়ে গেছে, প্রায় সময় দুর্ঘটনা হয়ে থাকে। যতটুকু সম্ভব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যতটুকু সম্ভব বৃষ্টির পরে গুরুত্ব দেওয়ার জন্য। জেলার ঝুঁকিপূর্ণ সেতু ও কালভার্টগুলো পুনর্নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। 2টি প্রকল্প তৈরি করেছি যা অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প দুটির মাধ্যমে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রিপ্লেসমেন্ট প্রকল্প। এই প্রকল্পে আমরা প্রায় 17টি সেতু এবং 12টি কালভার্ট প্রতিস্থাপন করছি। জেলায় 112টি ছোট বড় কালভার্ট ও 17টি বেইলি সেতু রয়েছে। রেজওয়ান শরীফ, RTV। জমিতে বন্যার পানি আটকে পড়ায় বিপাকে পড়েছে মৌলভীবাজারের বড়লেখার কৃষকরা। সময়মতো বীজতলা তৈরি ও চারা রোপণ তৈরি করতে না পারলে রোপা আমন আবাদ ব্যাহত হবে। এদিকে কৃষকদের সমস্যার কথা ভেবে বিদ্যালয়ের জমিতে বীজতলা তৈরি করেছেন এক কৃষক। উপজেলা কৃষি কর্মকর্তা বললেন, এমন উদ্যোগ কৃষকের মনে স্বস্তি ফেরাবে। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের প্রতিবেদন, জানাচ্ছেন রিজওয়ান শরীফ। মৌলভীবাজারে এখনও বন্যার পানি পুরোপুরি নেমে যায়নি। ফসলি জমিতে রয়েছে পানি, তাই রূপা আমনের বীজতলা নিয়ে বিপাকে কৃষকরা। সময়মতো চারা না পেলে এবার আমন আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা তাদের। এ সংকট নিরসনে ব্যতিক্রম উদ্যোগ চোখে পড়েছে জেলার বড়লেখা উপজেলায়। দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের উঁচু জমিতে বীজতলা তৈরি করেছেন প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, যেটি এখন এলাকায় প্রশংসিত হচ্ছে। এখান থেকে আমনের চারা পাওয়ার সম্ভাবনা থাকায় স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। আমরা এবছর আউসর আলিবাতিয়া
সমস্ত বন্যায় পানি নিচে গেছে কি, যার কারণে এই বিষয়ে অগ্রাণময় খেয়ে তো আমরা করা সম্ভব নয়। স্যারে স্কুলের ফিল্ডও কিছু আলি ফেলাইছিলা, ফালাই আমরা খবর দিছো দেওয়ায় আমরা এই আলিগুলা পাওয়ার কারণে আমরা একটা উপকার হয়েছে। সবার সহযোগিতায় এবং উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা, যারা বীজ এবং সার দিয়ে সহযোগিতা করেছেন, এই জন্য এই বীজতলা রেডি হলে কৃষকরা এখান থেকে অনেক উপকার হবে। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। বীজতলা নিয়ে কৃষকদের দুশ্চিন্তা দূর করতে এমন উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক। আমাদের এই দাসের বাজার ইউনিয়নের প্রত্যেকটা এলাকায় প্লাবিত ছিল, তো কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বীজতলা বপনের জন্য। এই বীজতলায় হালি চারা উৎপন্ন না করতে পেরে আমি স্ব-উদ্যোগে চিন্তা করলাম যে কৃষকদের মধ্যে বিনামূল্যে হালি চারা বিতরণ করব। উঁচু জমিতে বীজতলা তৈরির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। একই সঙ্গে আমনের চারা সংগ্রহে চাষিদের সহায়তারও আশ্বাস দেওয়া হয়। কৃষকরা সঠিক সময়ে আমনের চারা রোপণ করতে পারে এবং আমনের সিজন যাতে তাদের নষ্ট না হয়ে যায়, যাতে আমাদের যে আমন যে উৎপাদন লক্ষ্যমাত্রা বড়লেখা উপজেলা এটি যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এই জন্য উপজেলা কৃষি অফিস বরাবর কাজ করে যাচ্ছে। বড়লেখার বিদ্যালয়টির 3 বিঘা জমির বীজতলা থেকে প্রায় 60 বিঘা জমিতে আমনের চাষাবাদ করা যাবে। রেজওয়ান শরীফ, RTV। আন্তর্জাতিক সংবাদ। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বিরুদ্ধে নতুন করে ব্যক্তিগত আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ডেমোক্র্যাটিক পার্টি জাতীয় সম্মেলনের আগে 4টি দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা। এমন পরিস্থিতিতে পেনিসিলভানিয়ার এক নির্বাচনী সমাবেশে কমলাকে বামপন্থী ও উন্মাদ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। দেশে মূল্যস্ফীতির জন্য কমলাকে দায়ী করেন ট্রাম্প। এ সময় উপহাসের ছলে টাইম সাময়িকের প্রচ্ছদে কমলা হ্যারিসের ছবির সমালোচনা করে ট্রাম্প বলেন, প্রচ্ছদে কমলার চেয়ে তাকেই বেশি সুন্দর দেখায়। ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে ফুঁসছে পুরো ভারত। এর মধ্যেই এবার দেশটির উত্তরাখণ্ডে একটি বাসে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। জানা যায়, গত মঙ্গলবার দিল্লি থেকে উত্তরাখণ্ডের রোডওয়েজের একটি বাসের মধ্যে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে বাসের চালক, কন্ডাক্টর সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, বাসের মধ্যে নাবালিকাকে মারধর এবং যৌন নির্যাতন করা হয়। ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে আরও 16 ফিলিস্তিনি। জানা যায়, দেইর আল বালাহ নুসিরাত শরণার্থী শিবির ও দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যের সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় যুদ্ধ শুরুর পর এই অঞ্চলে ব্লিংকেনের এটি 9ম সফর। সফরে সোমবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলি নেতাদের সঙ্গে দেখা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ব্লিংকেনের মিশরে যাওয়ার কথা রয়েছে। খেলার খবর। আবারও ফিফার জরিমানার কবলে পড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গেল 6 জুন ঘরের মাঠ কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে দর্শক ঢুকে যাওয়ায় বাফুফেকে 15,000 সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা বাংলাদেশের মুদ্রায়, যার পরিমাণ দাঁড়ায় প্রায় 20,27,000 টাকা। বাফুফের পক্ষ থেকে জরিমানা বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গেল বছরের অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাই 3টি ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বাফুফেকে 30,250 সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা ডিসিপ্লিনারি কমিটি বাংলাদেশের মুদ্রায়, যা প্রায় 39 লাখ টাকা। অনূর্ধ্ব 20 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নামার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। রোববার নেপালে অনুশীলনে সেট পিস, অ্যাটাকিং, ক্রসিং, ফিনিশিং নিয়ে কাজ শুরু করে মারুফুল হকের শিষ্যরা। মঙ্গলবার বাংলাদেশে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে, আর বৃহস্পতিবার আয়োজক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নেপাল যাওয়া বাংলাদেশের জয় দিয়ে টুর্নামেন্টটি শুরু করে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চায়।
সকালের সংবাদে পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।